ভারতের স্বাধীনতার ইতিহাস শুধু কাগজে লেখা কিছু তারিখ নয়, এই ইতিহাস রক্তে লেখা, আত্মবলিদানে গড়া। সেই ইতিহাসের পাতায় আজও লুকিয়ে আছে কিছু নাম, যাদের কথা মনে পড়লেই বুকের ভেতর ঝড় ওঠে। তেমনই এক বিস্মৃত অগ্নিসন্তান, বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার। ১৯০৭ সালের ১৯শে মে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার এক সাধারণ পরিবারে জন্ম নেন তিনি। কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। চারপাশে যখন ব্রিটিশ শাসকের অত্যাচারে মানুষ দম বন্ধ হয়ে বেঁচে আছে, তখন তরুণ দীনেশের চোখে জ্বলছিল বিদ্রোহের আগুন। পিতা পূর্ণচন্দ্র মজুমদারের সন্তান ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, শান্ত, অথচ অন্তরে অগ্নিগর্ভ। ১৯২৮ সালে বিএ পাশ করে আইন পড়া শুরু করেছিলেন। কিন্তু বইয়ের পাতার আইন তার কাছে তুচ্ছ হয়ে যায় যখন তিনি দেখলেন দেশের মানুষ শৃঙ্খলে বন্দী। সেই সময়ই তার পরিচয় হয় যুগান্তরের বিপ্লবীদের সঙ্গে। প্রতিবেশী অনুজাচরণ সেনের হাত ধরে তিনি প্রবেশ করেন এক ভয়ঙ্কর অথচ গৌরবময় পথে, সশস্ত্র বিপ্লবের পথে। বিপ্লব তখন শুধুই স্বপ্ন নয়, ছিল মৃত্যুর সঙ্গে প্রতিদিনের সহবাস। যক্ষ্মায় আক্রান্ত বিপ্লবী শৈলেশ্বর বোসের সেবার মধ্য দিয়েই দীনেশের শুরু হয় বিপ্লবী জীবনের প্রকৃত পরীক্ষা। তারপর একে একে বগুড়া, দক্ষিণ ২৪ পরগনা সব জায়গায় তিনি সংগঠনের কাজ করতে থাকেন। যুবকদের শরীর ও মনকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে লাঠি খেলার আঙড়া গড়ে তোলেন। তার কাছে স্বাধীনতা ছিল পূজা আর বিপ্লব ছিল সাধনা। তারপর আসে সেই ঐতিহাসিক দিন, ২৫শে অগস্ট ১৯৩০। কলকাতার বুকে বজ্রপাতের মতো নেমে আসে এক বিস্ফোরণ। লক্ষ্য ব্রিটিশ পুলিশের নিষ্ঠুর কমিশনার চার্লস টেগার্ট। দীনেশচন্দ্র মজুমদার, অনুজাচরণ সেন এবং আর এক বিপ্লবী মৃত্যুকে হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে ব্রিটিশ প্রশাসন। বোমার শব্দে যেন ঘোষণা হয়, ভারত এখনও বেঁচে আছে। কিন্তু সেই আক্রমণের পর রক্তাক্ত হয়ে পড়ে অনুজাচরণ। শহীদের মতো সেখানেই প্রাণ দেন তিনি। দীনেশ ধরা পড়েন ব্রিটিশদের হাতে। শুরু হয় অকথ্য নির্যাতন। তারপর আদালতের রায়, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। কিন্তু দীনেশচন্দ্র মজুমদার কি এত সহজে থেমে যাওয়ার মানুষ? ১৯৩২ সাল মেদিনীপুর জেল। চারদিকে পাহারা, বন্দুক, শিকল, অথচ সেখান থেকেই পালানোর অসম্ভব পরিকল্পনা করেন তিনি। পায়ে গুরুতর আঘাত নিয়েও জেল ভেঙে বেরিয়ে আসেন। যেন রক্তমাংসের মানুষ নন, এক অগ্নির ঝড়। আত্মগোপন করে কখনো কুলির কাজ করেছেন, কখনো ছদ্মবেশে থেকেছেন। কিন্তু দেশের জন্য যুদ্ধ থামাননি এক মুহূর্ত। চন্দননগরে আশ্রয় নিয়ে আবার সংগঠন গড়ে তুলতে শুরু করেন। অস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহ, নতুন বিপ্লবীদের সংগঠিত করা, সব কিছু চলছিল গোপনে। ব্রিটিশ সরকার তখন তার নাম শুনলেই আতঙ্কিত হয়ে উঠত। এরপর আসে আর এক রুদ্ধশ্বাস অধ্যায়। চন্দননগরের পুলিশ কমিশনার কুইন যখন তাকে ধরতে অভিযান চালায়, তখন মুখোমুখি সংঘর্ষে কুইনের গুলিতেই মৃত্যু হয় দীনেশের। ব্রিটিশ প্রশাসন যেন উন্মত্ত হয়ে ওঠে। শুরু হয় চারিদিকে তল্লাশি, ধরাপকড়। অবশেষে ১৯৩৩ সালের ২৫শে মে কলকাতার কর্নওয়ালি স্ট্রিট, বিপ্লবী নারায়ণ ব্যানার্জির বাড়িতে আত্মগোপন করেছিলেন দীনেশ, জগানন্দ এবং নলিনী দাস। আচমকাই চারদিক ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় গুলির লড়াই। গর্জে ওঠে বন্দুক, কেঁপে থাকে বাড়ির দেয়াল। শেষ পর্যন্ত আহত অবস্থায় ধরা পড়েন তারা। তারপর আদালত। ব্রিটিশ বিচারক যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন, তখনও দীনেশচন্দ্রের চোখে ভয়ের ছায়া ছিল না। যেন তিনি আগেই জানতেন, দেশমাতৃকার মুক্তির জন্য মৃত্যুই তার শেষ গন্তব্য। ১৯৩৪ সালের ৬ জুন ভোরের অন্ধকার তখনও পুরো কাটেনি। ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এক তরুণ বিপ্লবী। মুখে অদ্ভুত প্রশান্তি, চোখে জ্বলছে স্বাধীন ভারতের স্বপ্ন। আর কয়েক মুহূর্ত পরেই তার দেহ ঝুলে পড়বে ফাঁসির দড়িতে। কিন্তু ব্রিটিশরা বুঝতে পারেনি, একজন দীনেশকে হত্যা করা যায়, তার আদর্শকে নয়। কারাগারের শেষ চিঠিতে তিনি লিখেছিলেন, আমার জীবন মায়ের চরণে উৎসর্গ করেছি, আর কিচ্ছু চাওয়ার নেই। আজ স্বাধীন ভারতের আকাশে আমরা মুক্ত নিঃশ্বাস নিই। অথচ কত সহজেই ভুলে যাই সেই তরুণদের, যারা হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। দীনেশচন্দ্র মজুমদার শুধু একজন বিপ্লবী নন, তিনি এক অগ্নিশিখা, এক জাগরণ, এক অনন্ত সাহসের নাম।
যতদিন ভারত থাকবে ততদিন ইতিহাসের অন্ধকার ভেদ করে জ্বলতে থাকবে সেই নাম, বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার।